প্রিয় দর্শক, দেশের পণ্যই দেশের শক্তি। ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকের প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম ভাই। স্বাগত আপনাকে। ধন্যবাদ। শীত তো বেশ জেকেই পড়েছে, একদম একেবারে ঢাকা শহর কুয়াশার চাদরে মুড়ে গেছে। মানে একটু ঠান্ডা ঠান্ডাও বেশি অনুভূত হচ্ছে। তো এই ঠান্ডা এবং আনন্দের মাঝে সারা পত্রিকা জুড়ে একটাই খবর, দুই পারে এসে মিলে গেল শেষে। দেশ রূপান্তরের হেডলাইন, পদ্মা সেতুর খবর। আমরা একটু পত্রপত্রিকা হেডলাইনগুলো পড়ি, তারপর আমরা একটু কথা বলি। প্রথম আলোতে হেডলাইন হয়েছে, স্বপ্নের সেতুর রূপ পেল। 1.5 বছরের মধ্যে পদ্মা সেতু চালু করা সম্ভব হবে, বিশেষজ্ঞ প্যানেল প্রধান বলেছেন। করোনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। সমকাল হেডলাইন করেছে, স্বপ্ন ছুঁয়েছে এপার ওপার, বিশেষজ্ঞ মত বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ এটি। অবজারভার হেডলাইন করেছে, ড্রিম কাম ট্রু। দেশ রূপান্তর হেডলাইন করেছে, দুই পারে এসে মিলে গেল শেষে। ঢাকার সরকারি স্কুলে আবেদন শুরু 15 ডিসেম্বর। জায়জাদিন হেডলাইন করেছে, অদম্য সাহসিকতায় অসম্ভব বিজয়। আমাদের সময় হেডলাইন করেছে, পদ্মায় জেগে উঠল স্বপ্ন, বদলে যাবে দেশের অর্থনীতি। কালের কণ্ঠ হেডলাইন করেছে, পদ্মায় বাঙালির অহংকার। মানবজমিন হেডলাইন করেছে, গর্বের সেতুতে পদ্মা জয়, টিকা আসবে কবে, মন্ত্রীর আশা জানুয়ারিতে। ইত্তেফাক হেডলাইন করেছে, স্বপ্ন ছুঁয়েছে বাংলাদেশ। আসলে স্বপ্ন ছুঁয়েছে বাংলাদেশ। তার চেয়েও যদি বড় কিছু বলি, অনেক অনেক কথা বলবো। আর যে এই যে আমরা পদ্মা সেতু যখন নির্মাণ হবে, আমাদের একটি কালিমা লেপন করা হলো, তারপরে অনেকেই বলবার চেষ্টা করলো এটা কি রকমের স্বপ্ন, আদৌ হবে কি হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তায় আজকে আমরা স্বপ্নকে ছুঁয়েছি এবং বাস্তবে পরিণত হয়েছে। আপনার কাছে জানতে চাই। এটা আমি একটু ভিন্নভাবে বলবো যে এটা কোনো মিরাকল নয় বাংলাদেশের মানুষের কাছে। কারণ আপনি দেখেন যে 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে একটা দেশ স্বাধীন হয়, এটা কোনো এমন কোনো স্বাধীনতা আমরা অর্জন করি নাই যে এটা স্বপ্নের মাধ্যমে সকালে উঠে দেখলাম যে আমরা স্বাধীন হয়েছি, তা নয়। সেখানে কিন্তু এটা অর্জন, এবং সেই অর্জনের পেছনে বহু মানুষ আত্মত্যাগ করেছেন, বহু মা বোনের ইজ্জত দিতে হয়েছে। সেই বিজয়ের মাসে এই ধরনের একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, যেটা বিশ্বের মানে অন্যতম দীর্ঘতম 6.15 কিলোমিটার দীর্ঘ একটা সেতু, যেটা হয়তো মনে হচ্ছিল যে স্বপ্ন। এবং এটা আরেকটি ব্যাপার, পাইলিং এর ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থান ছিল। কারণ এটা তো একটা সমুদ্রের মতো। মানে আমরা অনেক দেশে, কোনো দেশে দেখেছি যে সমুদ্রের মধ্যেও সেতু হয়, বা সমুদ্রের তলদেশ দিয়েও রাস্তা দেখেছি। তো সেই ধরনের একটা ব্যাপার, এবং টেকনিক্যালি হাইলি কঠিন কাজ। কিন্তু সবচেয়ে যে কঠিন কাজটা সেটা হলো যে অর্থায়নের ব্যাপারটা। এবং তো সেই অর্থায়নের ব্যাপারটা নিজস্ব অর্থায়নে 3,000 কোটি টাকার বেশি, না 30,000 কোটি টাকার বেশি অর্থায়ন, সেটা নিজস্ব অর্থায়ন করা হয়েছে। এবং এটা জেদের বসে কিছুটা মানে অহমিকা বলা যায়, যেটা আমরা নিয়ে গৌরব করতে পারি আমাদের দেশের সক্ষমতা নিয়ে। কারণ আমরা আমাদের দেশের জনগণকে আন্ডার এস্টিমেট যারা করেছিল, তারাও কিন্তু আজকে লজ্জিত। আজকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার পরে আপনি দেখলেন যে ওখানকার আমেরিকান হেনরি কিসিঞ্জার বলেছিলেন যেটা তলাবিহীন ঝুড়ির দেশ। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই দেশটা অর্থনৈতিকভাবে সম্পূর্ণতার পথে, উৎপাদনশীলতা, যে এত লোক কিন্তু জায়গা কম, সেখানে কি উৎপাদন করবে। এখন দেখা যাচ্ছে ভ্যারাইটি আবিষ্কার করে নানাভাবে কিন্তু আমরা খাদ্যের দিক থেকে স্বয়ংসম্পূর্ণতা। আজকে করোনা ভাইরাসের যখন মহামারী, তখন আপনি দেখলেন যে ওই পার ক্যাপিটা ইনকাম, যেটা নিয়ে অনেকে গায়ে জ্বালা ধরেছে যে আমাদের অনেক বেশি প্রজেকশন করা হয়েছে। এডিবির রিপোর্টেও আজকে এই পত্রিকাতেই আছে যে আমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা করব, অনেক বেশি ভালো করব এটা পুনরুদ্ধারে, অর্থনীতি পুনরুদ্ধারে। তো এই সমস্ত দিক থেকে চিন্তা করলে তো আমরা পদ্মা সেতুটা একেবারে এমন কোনো স্বপ্ন না যেটা আমরা বাস্তবায়ন করতে পারি না, সেই অর্থে আমি বলছি। কিন্তু অনেকের কাছেই এই জিনিসটা একটা কঠিনতম বিষয়। কিন্তু আমরা এটা
পেরেছি কারণ হলো আমাদের দেশের মানুষের এই ধরনের শক্তি আছে, সামর্থ্য আছে, সক্ষমতা আছে। আরেকটা জিনিস হলো যে নিজের থেকে করার শক্তি, যে একটা চ্যালেঞ্জ করার শক্তি, এটা আমরা এখানে দেখাইলাম অন্যান্য অনেক ক্ষেত্রের মতো। যেমন ক্রিকেটে আমরা একসময় খুব একটা খারাপ অবস্থায় ছিলাম, আস্তে আস্তে আমরা একটা মানে বিশ্বের টপ ক্লাস ক্রিকেট দলের মধ্যে এবং অনেক পৃথিবীর প্রায় সব দশকে আমরা হারিয়েছি। তো এইরকমভাবে বাংলাদেশের মানুষের শক্তি আছে এবং সেই ক্ষেত্রে সেটাকে আরও বেশি শানিত হয় যদি একটা যোগ্য নেতৃত্ব সেটা একটা যথাযথ দিক নির্দেশনা দিতে পারে। আপনি এটা চমৎকার কথা বলছেন যে আসলে যোগ্য নেতৃত্ব এবং সেই নেতৃত্বের স্বপ্নটা জরুরি, সেই নেতৃত্বের স্বপ্ন এবং সেই নেতৃত্বের যে দিক নির্দেশনা, মানে কিভাবে এটা অর্জিত হবে, সেই জায়গাটায় আমি বলবো যে আপনি যে কথাটা প্রথমেই বললেন যে পদ্মা সেতুটা কত 100-200 কোটি টাকা ঋণ দেওয়ার সময় বিশ্বব্যাংক যেভাবে আমাদের কি মানে দুর্নীতি হয়েছে, যে দুর্নীতি এখন পর্যন্ত প্রমাণ হয় নাই, তো সেই রকম অভিযোগ করেছিল এবং সেই করার পরে আমাদের কেউ অনেকেই বলেছিলেন যে এটা আমাদের নিজস্ব শক্তির দ্বারা নিজস্ব দ্বারা সম্ভব নয়, কারণ 30-40 হাজার কোটি টাকা, এবং কেউ তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। হ্যাঁ করেছিলেন। তো সেই জায়গাতে যদি আজকে যদি এটা হতো যে আপনি যেটা কিছু আগে আমরা নিজেরাও আলাপ করতেছিলাম যে এটা যদি কোনো ডোনারদের উপর নির্ভরশীলতা থাকতো, নানা রকম শর্তের জাল, নানা রকম ঋণের জাল, এই সমস্ত থাকতো। আজকে নিজস্ব অর্থায়নের মাধ্যমে, নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে, অর্থায়নটাই শুধু কথা না, যেটা হলো যে একটা সবগুলো মানে যারা এই কাজটার সঙ্গে যারা জড়িত সেইগুলিকে সমন্বিতভাবে কাজটা করা এবং একটা করোনা ভাইরাসের একটা বাধা এই সময়টার মধ্যে, তারপরে এরকম একটা মাইটি রিভার যেটা যমুনার চেয়ে বেশি এবং এটা প্রায় সাগর এক কিনারা থেকে আরেক কিনারা দেখা যাচ্ছে না, সেরকম একটা নদীর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, চোখে দেখা বাস্তবতা, সেটা হলো যে সব কয়টা স্প্যান বসানোর মাধ্যমে এই সেতুটা দৃশ্যমান হয়েছে এবং 2022 সালের মাঝামাঝি জুন নাগাদ এর উপর দিয়ে গাড়ি চলাচল করবে। এবং যে কোনো একটা বিষয় একটা সমাজকে যে বদলে দিতে পারে সেটা তো আমরা নানাভাবে দেখি এবং সেটার প্রমাণ আমরা হয়তো 2022 সালে পরে পাবো। যেমন ধরেন আমরা একটা করোনা ভাইরাস একটা মহামারী আকারে যখন আসছে, সেটা আমাদের সমাজ ব্যবস্থার উপরে নানাভাবে প্রভাব ফেলছে, একটা জনস্বাস্থ্য ইস্যু, সেটা কিন্তু আমাদের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, জীবিকা এবং সংস্কৃতিকে চেঞ্জ করে দিচ্ছে। ঠিক একইভাবে আমরা আশা করছি যে এটা একটা র্যাপিড পরিবর্তন আসবে যোগাযোগ ব্যবস্থা, যেটা আমি আপনাকে একটা পত্রিকার হেডলাইনও হয়েছে যে 2 তীর ঘিরেই ভবিষ্যতের বাংলাদেশ। এখানে একটা প্রজেকশন করা হচ্ছে 1.1 বেশি প্রবৃদ্ধি বাড়বে কান্ট্রি ওয়াইড। আর যদি মানে এই ঢাকার থেকে উল্টাপাড়ার দিকে যদি দেখেন তাহলে সেখানে প্রবৃদ্ধিটা হবে আরও বেশি, কারণ হলো সেখানকার উৎপাদিত প্রোডাক্ট বাজারজাতকরণের একটা সুযোগ সৃষ্টি হবে। এটা বহুমুখী প্রভাব, যেটা আমরা একটু আগে নিজেদের মধ্যে আলাপ করতেছিলাম যে এটা ঢাকার এত কাছে, এত সুন্দর একটা বিচ, যেখানে যদি পর্যটন এটার চারপাশে করা যায় এবং রাস্তাটা যেভাবে কানেক্টিং হয়েছে, সেখানে একটা মানুষের বিনোদন, পর্যটন, যেটা অর্থনীতিও এবং জীবনযাত্রাকে প্রভাবিত করবে, সেটা হতে পারে। এবং মানুষের শিক্ষা দীক্ষা এবং জীবনযাত্রা, ধরেন আগে একটা জায়গা এই নদীটা পার হতে 7-8 ঘন্টা সময় লাগতো এবং নানা রকম চর জেগে যায়, এটা আটকে যায়, নানা সমস্যা, দুর্ঘটনার ভয়, সেই জায়গাটা 10 মিনিটে আপনি মানে পারাপার করতে পারেন। এই যে একটা ব্যাপার ঘটলো এবং এটার ফলে এর মাধ্যমে শিল্পায়নের যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখন আপনি শিল্প কারখানা ওখানে করা যায় না যে প্রোডাক্টটা এখানে নিয়ে আসলে, ওখানেই হয়তো হবে, অপারেই শিল্প কারখানা হবে, সেখানে কৃষিভিত্তিক শিল্প হলে সেখানকার কৃষকরাও লাভবান হবে। একটা জীবনযাত্রার উপর ব্যাপক এবং বিস্তৃত পরিবর্তনের আশা আমরা করছি। তো আমরা আশা করব যে সেই জায়গাগুলিতে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে। সবচেয়ে বড় কথা, আমাদের যে একটা ভাবমূর্তি,
একটা বৈদেশিক ভাবমূর্তি বিদেশের মধ্যে, যে এটা একটা বাংলাদেশ একটা ভাবমূর্তি, খারাপ দেশ, গরিব দেশ, একটা প্রাকৃতিক দুর্যোগের দেশ, এখানে কোনো মানুষের শিক্ষা দীক্ষা নাই, মানুষের কোনো সক্ষমতা নাই, সেই জায়গাটা একটা ব্যাপক পরিবর্তন আমরা দেখব সবাই, যে এটা একটা আরেকটা জিনিস, যে আমাদের দুর্নীতির দেশ, এখন তো দুর্নীতি নাই, একটা আত্মশুদ্ধির জায়গা এখানে সৃষ্টি হয়েছে। তো আমরা মনে করি যে এই ধরনের বড় বড় প্রজেক্টগুলি বা মানে অবকাঠামো প্রকল্পগুলি হওয়ার মাধ্যমে আমরা আগামী দিনগুলো দেশে উন্নতি করব, একই সঙ্গে আমাদের যাতে কোনোভাবেই এই দুর্নীতিটাও যাতে ভবিষ্যতে না হয় সেই দিকে যদি আমরা কেয়ারফুল রাখি, তাইলে আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে আমাদের মানুষের ভবিষ্যৎকে, মানে একটা যেটা আমরা স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ এই দেশের মানুষ করেছিলেন, এবং যেই স্বপ্ন নিয়ে এই দেশের মানুষ আত্মত্যাগ করেছিলেন, যে একটা অর্থনৈতিক মানে ইকোনমিক ইমানসিফিকেশন, যেটা মুক্তি অর্জন করা, শুধু ভৌগোলিক এবং রাজনৈতিক মুক্তি না, সেই সাথে মানুষের মুক্তি, শোষণ এবং বঞ্চনাহীন মানুষের মুক্তি, এবং মানুষ বলতে শুধু এক শ্রেণীর মানুষ না যারা শুধু লোটেরা অর্থনীতি তৈরি করে নিজেরা বড়লোক হবেন, সেইটা না, একটা জাস্টিস সমাজ, সর্বস্তরের জনগণ, সর্বস্তরের জনগণ, বিশেষ করে যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এবং মানুষের জীবন মানে একটা উন্নয়ন হবে, জীবন মানে উন্নয়ন একই সঙ্গে অর্থনীতির দিক থেকে, একই দিকে শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির দিক থেকে। আচ্ছা মাসুদ করিম, আমি একটা জিনিস আপনার সাথে আলোচনা করতে চাই। আমি যেহেতু একটি স্বপ্নের জায়গা খুলে গেল, আমরা বোধ করি, আমি জানি না রাষ্ট্র এই ব্যাপারে কি ভাবছেন, নিশ্চয়ই ভাবছেন, তারপরে আমাদের আলোচনায় আসা উচিত, আবার একটু আলোচনা করতে চাই। 1.5 বছর 2 বছর পরে পদ্মা সেতু চালু হয়ে গেল, এবং আমি যেটুকু দেখলাম যে 25,000 গাড়ি যাতায়াত করবে সম্ভবত একদিনেই, এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় চলে আসবে খুব সহজেই অনেকগুলো গাড়ি, এবং অনেকগুলো গাড়ি, অনেকগুলো মানুষ, এবং ব্যবসা বাণিজ্যের সবকিছু প্রসারে এই ঢাকার উপর কিন্তু একটা চাপ পড়বে। ঠিক সেই জায়গায় আমরা কতটুকু প্রস্তুত আছি যে এই ঢাকার উপর যে চাপটা পড়বে, এই যে চারিদিকে মানে ঢাকাকে ঘিরে নানা ধরনের রাস্তাঘাট এবং নানা বিষয় তৈরি করবার চেষ্টা, নাকি আচ্ছা দেখা যাক, এটা হয়ে যাক, তারপরে আমরা আলোচনায় যাব, এরকম কি? আমার তো মনে হয় যে জিনিসটাকে নিয়ে এখনই চিন্তা করা উচিত, একটা ডিসেন্ট্রালাইজেশনের পথে যাওয়া উচিত। এটা শুধু পদ্মা সেতুর ক্ষেত্রে আমি বলবো না, যে এই যে কয়েকদিন পরে আপনারা দেখবেন যে একটা টক্স অনুষ্ঠিত হবে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে, যেখান থেকে কানেক্টিভিটির অনেক জিনিস আসবে। সেখানে দেখা যাচ্ছে শিলিগুড়ির দিক থেকে একটা রেল লাইন হচ্ছে এখান থেকে, কিংবা হলদিবাড়ি পর্যন্ত, মানে হলদিয়া বন্দর পর্যন্ত কলকাতার রোড লাইন হবে, এক্সিস্টিং রোড লাইন তো আছে, এভরিথিং এখানে ঢাকা কেন্দ্রিক। সেটাকে না করে যদি এটাকে আমরা একটু ডিসেন্ট্রালাইজ করতে পারি, কারণ আপনি এখন যেহেতু রোডটা হয়েছে, আমার মনে হয় যে ওই পারে কিছু শিল্প কারখানা করা গেলে মানুষের কর্মসংস্থান যেখানে থাকবে, এটা বিশ্বব্যাপী সেটা হচ্ছে। আপনি যেটা বললেন এটা খুবই জরুরি, যেটা হলো যে পদ্মা, আমি মাওয়া পর্যন্ত গিয়েছি, যে রাস্তাটি দেখলাম সেই রাস্তা দেখে আমি অভিভূত। এবং এখন যেটা আমার মনে হয় যে ঢাকা থেকেই চাকরি করতে হবে বা কিছু করতে হবে সেটা না, এই যে অবকাঠামোগত সুযোগ সুবিধাটা তৈরি হলো, এখন এই রাস্তার আশেপাশেই অনেক ধরনের শিল্প কলকারখানা গড়ে ওঠা সম্ভব, এবং যেটা যে যেখানেই থাকুক না কেন ওইখান থেকে তার কাজবাজ করা সম্ভব, সেটাও তো বোধহয় সেটাকে আপনাকে স্মার্ট সিটির পরিকল্পনাটা আপনাকে নিতে হবে, অন্যান্য দেশগুলি যেভাবে করছে। এটা তো একটা এক্সপ্রেসওয়ে, প্রথম এক্সপ্রেসওয়ে বাংলাদেশে, যেখানে মাওয়া পর্যন্ত যাওয়ার রাস্তা, এই দিক দিয়েও এক্সপ্রেসওয়ে হচ্ছে, গাজীপুরের দিকে এখান থেকে এগুলি হচ্ছে। এখানে কিন্তু একটা পরিকল্পিতভাবে করতে হবে। যদি একটা অপরিকল্পিতভাবে শিল্পায়ন বা ব্যবসা প্রতিষ্ঠান, বা আপনি যেটা বলেন রোড সাইড ব্যবসাগুলি, যেমন ধরেন একটা ছোটোখাটো মানে ওয়ার্কশপ বা এই ধরনের, বা হোটেল বা খাবার জায়গা, এইগুলির মধ্যেও কিন্তু একটা পরিকল্পনার ছাপ থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা উন্নতিটা অনেক সময় সেটার একটা বাধাগ্রস্ত এবং এটা সমস্যারও সৃষ্টি করতে পারে, যেটা হয়তো আপনি ধরেন এটার সাথে ধরেন এটা অনেক কিছু লিঙ্ক আছে। আপনার পরিবেশগত দিকগুলি যদি আপনি দেখেন যে হ্যাঁ উন্নয়ন হচ্ছে, আমরা খুব গর্বিত, তার কিছুদিন পরে এত দূষণ হলো যার ফলে মানুষের দেখে মানে অসুখ বিসুখ হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটায় আমার মনে হয় যে একেবারে সাস্টেইনেবল ওয়েতে, যে এটার ফলে পরিবেশের দূষণটা হবে না, মানুষের জীবনের সমস্যা হবে না, এবং এইটার ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, ধরেন এডুকেশন, ধরেন একটা মেডিকেল কলেজ ফর এক্সাম্পল, এখানে আপনি ঢাকায় করার এখন দরকার নাই। আপনি যে ছেলেমেয়ের বাবা ঢাকায় থাকেন, সে কিন্তু ওখানে মেডিকেল কলেজে পড়ে
ছুটিতে আবার ঢাকা আসতে পারবেন অল্প সময়ের মধ্যে। অনেকেই হয়তো ঢাকার বাইরে পাঠাতেন না, যে এইভাবে কষ্ট করে আসা যাওয়া অনেক সমস্যা। তো আমি মনে করি একটা সুষম উন্নয়ন যদি সারা দেশে হয় তাহলে, এবং পরিকল্পিত উন্নয়ন হয়, তাহলেই কিন্তু জনগণ তার সুফলটা পাবে। আর একই সঙ্গে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা যদি আপনি উৎপাদিত ফসলের বেশিরভাগ অংশ মধ্যস্বত্বভোগীর হাতে চলে যায়, সেই জায়গাটা সরাসরি চলে আসার ব্যবস্থা, হ্যাঁ, সেটা যাতে যে উৎপাদক শ্রেণী সেও যাতে একটা বড় ধরনের মূল্য পায়। দেখা যাচ্ছে একেবারেই সস্তা একটা প্রোডাক্ট, মানে একটা শাকসবজি, সেটা ঢাকায় অনেক দাম, কিন্তু কৃষক সেখানে পাচ্ছে না। তো এই বিষয়গুলি আমার মনে হয় যে এইগুলির জন্য একটা পরিকল্পনা, এবং আরেকটা জিনিস যে এই ধরনের অবকাঠামো পরিকল্পনার সাথে একটা লং টার্ম পরিকল্পনা, যেমন আমাদের এখানে ধরেন ডেল্টা প্লেন ফর এক্সাম্পল 100 বছর মেয়াদি একটা সমুদ্রের কাছাকাছি দেশ আমরা, যেটা বদ্বীপ পরিকল্পনা, সেটা হয়তো নেদারল্যান্ডস বা অন্যান্য দেশগুলি তারা করছে। এই একটা পরিকল্পনার সাথে আরেকটা পরিকল্পনার লিঙ্ক থাকতে হবে, যাতে করে অর্থনৈতিক কর্মকাণ্ডটা একটা ব্যাপক এবং বিস্তৃত হয়, এবং সেখানে মানুষের সম্পৃক্ততাও থাকতে হবে। তো আমি মনে করি যে এইসব বিষয় নিয়ে আমাদের আরও বেশি আলাপ আলোচনা করতে হবে, আরও বেশি অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, এবং সরকারকেও সেই ব্যাপারে জিনিসগুলি নিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে। হ্যাঁ, সেটাই যেটা আমরা অনেক আগে একটা স্লোগান দেখেছি, বা আমরা স্লোগানটি বলেওছি যে ভাতের উপর চাপ কমান, আলুর উপর চাপ দেন। সেই জায়গা থেকেই এখন আমার কাছে যেটা মনে হয় স্লোগানটা অবশ্যই ঢাকার উপরে চাপ কমান, ঢাকার উপরে, এবং সেন্ট্রালাইজ করেন দেশটাকে একেবারে আনন্দে, উৎসবে, উন্নয়নে ভরিয়ে দেওয়া। সেখানে শুধু ঢাকার উপর চাপ থাকলেই হবে না, বাইরেও চাপটা নিতে হবে। আমরা একটু স্বপ্ন থেকে বাস্তবতায় এসেছিলাম, বাস্তবতার জায়গা থেকে আরেকটু বাস্তবে আসি, করোনার বাস্তবতা। শীতের এই প্রকোপ, এই সময়ে কুয়াশা এবং সবকিছু মিলিয়ে শীতটা তো বাড়লই, করোনার প্রকোপও বাড়ছে। মাননীয় মন্ত্রী বলেছেন যে এখানে একটি মানব জমিনে প্রশ্ন করা হয়েছে টিকা আসবে কবে, আবার সেই রিপোর্টের পাশেই আছে মন্ত্রী আশা করেছেন জানুয়ারিতে। তাহলে জানুয়ারিতে যদি আমরা আশা করতেই পারি, সবকিছু মিলিয়ে আমাদের আসলে প্রস্তুতিটা কি ওইভাবেই আছে, নাকি আমরা আবার একটু ঢিলে ঢালা হয়ে যাচ্ছি? আমার মনে হয় যে করোনা ভাইরাসের ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের এখনো অজানা, সুতরাং সেটা কতদিন স্থায়ী হয়, টিকা কবে আসবে, এবং টিকাগুলি কতটা কার্যকর হবে। অনেক জায়গায় দেখা যাচ্ছে সেরকম কার্যকর হচ্ছে না। আবার টিকাগুলি খালি ধনী লোকেই পাবে, নাকি সব মানুষ পাবে, বা যারা ক্ষমতাবান তারাই পাবে না পাবে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু এখন আমাদের পরিকল্পনা করার সময় এসেছে। এবং এখানকার স্ট্রেনটা, মানে এখানে এখন এই বাস্তবতার মধ্যে অনেকে, যেমন থাইল্যান্ড ফর এক্সাম্পল, তারা এখন বাইরের ট্যুরিজম খুলে দিয়েছে। আমরা অর্থনৈতিক দিকের, আমরা হয়তো নতুন বছর আসতেছে, স্কুল কলেজগুলিও হয়তো খুলতে হবে। তো এই জিনিসগুলি আমার মনে হয় একটা ম্যাসিভ, মানে এটা হলিস্টিক এবং সমন্বিত পরিকল্পনার মধ্যে নেওয়া উচিত, যাতে করে আমাদের দেশে এই ধরনের মহামারী থেকে আমরা মানে নতুন করে মানে উদ্ধার পেতে পারি, এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের পথটাও আমাদের চিন্তা ভাবনা করা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, স্বপ্ন হলো সত্যি, পদ্মা সেতু দৃশ্যমান হলো। যারা বলেছিলেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, তারা এখন কি বলবেন? আমরা পারি আসলে। আজ এই পর্যন্তই, আগামীকাল নিশ্চয়ই কথা হবে। ভালো থাকবেন সবাই, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। ছুটির আজকের দিনটা অনেক আনন্দে কাটুক, শুভকামনা।